এতদিন তো দেখেছি স্বর্ণ চুরি, টাকা চুরি, আরও কত কিছু। আজ হবে সরাসরি রানীর নেকলেস চুরি। তবে রানীর এই নেকলেস বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই চোরগুলোর কাজ হচ্ছে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় পড়ে থাকা সেই নেকলেসের অংশগুলোকে একত্রিত করে একটি কমপ্লিট নেকলেস তৈরি করা। আর এই নেকলেসের দাম ছিল আকাশ সমান। তো বুঝতেই পারছেন, এত দামি কোনো নেকলেস কেউ সাধারণ কোনো লকারে রাখবে না। এই নেকলেসটির প্রত্যেকটা অংশই ছিল পৃথিবীর সবচেয়ে সিকিউর লকারে। কিন্তু এই চোরদের কাছে হাইলি সিকিউরিটির লকারগুলো যেন কিছুই না। তাদের হ্যাকিং স্কিল, সূক্ষ্ম পরিকল্পনা আর অভিজ্ঞতার কাছে যেন এমন হাজারো কঠিন চুরির মিশন একদম পানির মতো সোজা। কি বিশ্বাস হচ্ছে না? চলুন তবে অসাধারণ এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেই আপনারা সব বুঝতে পারবেন। আর গল্পটি শুরু করার আগে আপনাদের একটা কথা মনে করে দিই, এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একটুও ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা সংবাদ দেখতে পারি, যেখানে বলা হচ্ছিল আই অব দ্য ফরেস্ট নামের একটি দামি নেকলেস চুরি হয়ে গেছে। তবে পুলিশ তার পিছু লেগে কোনো রকমভাবে তাকে ঠিকই ধরতে পেরেছে, কিন্তু সেই চোরটির কাছে কোনো নেকলেসই পাওয়া যায়নি। এই সংবাদের মাধ্যমে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে আই অব দ্য ফরেস্ট নামের নেকলেসটি গায়া নামের একটি নেকলেসের অংশ। আর গায়া নামের নেকলেস সাধারণত রানীরা ব্যবহার করত। সে হিসেবে বোঝাই যাচ্ছিল যে এই নেকলেসটা কতটা ইম্পর্টেন্ট ছিল এবং কতটা মূল্যবান। গায়া নামের সেই রানীর নেকলেসটিতে 3টা অংশ ছিল, আর সেই 3টা অংশ ছিল আই অব দ্য ফরেস্ট, উইংস অব ডেস্টিনি অ্যান্ড রোব অব লাইফ। তো যাই হোক, এই 3টার মধ্যে আই অব দ্য ফরেস্ট এই অংশটি এখন চুরি হয়ে গেছে বলে আমরা সংবাদপত্রে জানতে পারি। এরপর সিনটি পরিবর্তন হয়। দেখা যায় জ্যাং নামের একজন ব্যক্তি জেল থেকে বেরিয়ে আসছে। সে 5 বছর যাবৎ জেলেই ছিল। আর জ্যাং নামের এই ব্যক্তিটি ছিল সেই চোরদের টিম লিডার, যে ছিল কিনা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং সূক্ষ্ম পরিকল্পনাকারী। জ্যাং বেরিয়ে আসার পর তার সাথে পিয়ারের দেখা হয়। পিয়ার নামের এই ব্যক্তিটি ছিল ফ্রান্স পুলিশ ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এক্সপার্ট। পিয়ার মূলত আগে থেকেই জ্যাংকে চিনত। এ সময় পিয়ার জ্যাংকে বলে, আমি তোমাকে লিভ দিতে চাই, বলো কোথায় তোমাকে ড্রপ করব। জ্যাং তাকে ধন্যবাদ দিয়ে বলে, আমার কোনো দরকার নেই, আমি একা একাই যাচ্ছি। এরপর জ্যাং হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর দেখা যায় পিয়ার তাকে সন্দেহ করতে শুরু করে, কারণ জ্যাংয়ের মতো এমন দুর্ধর্ষ ব্যক্তি কি চুরি কখনো ছাড়তে পারবে? যার কারণে পিয়ার তার ডিপার্টমেন্টের কাউকে কল দিয়ে জ্যাংয়ের উপরে নজর রাখতে বলে। এর মধ্যে আমরা দেখতে পারি একটি লেডি পুলিশ তার উপরে রীতিমতো নজরদারি করছে। তবু জ্যাংও কিন্তু কম যায় না। একটা কল আসার সঙ্গে সঙ্গে চোখের পলকে সেই পুলিশকে ফাঁকি দিয়ে জ্যাং একটি হেলিকপ্টারে চড়ে দূরে চলে যায়। আসলে জ্যাং হয়তো আগে থেকে জানতো যে তার উপরে কেউ না কেউ নজরদারি করবে, তাই সে আগে থেকেই সেখানে একটি হেলিকপ্টার রেডি করে রেখেছিল, যেন খুব সহজেই সেখান থেকে সে পালিয়ে যেতে পারে। এরপরে আমরা একটি মিউজিয়াম দেখতে পারি। এই মিউজিয়ামের কিছু ইম্পর্টেন্ট জিনিস চুরি হয়েছে, যার কারণে পুলিশ সন্দেহভাজন একজন ব্যক্তিকে সেখানে আটক করে রেখেছে। আর এখানকার ইনভেস্টিগেশনের জন্য আমরা পিয়ারকেও সেখানে দেখতে পারি। পিয়ার তখন সেই ব্যক্তিকে বলে, তুমি কি জানো জ্যাং এখন কোথায় আছে? প্রথমত সে কোনোভাবে রাজি হচ্ছিল না যে জ্যাংয়ের লোকেশন সে জানাবে। পিয়ার তখন তাকে একটি ট্র্যাপে ফেলে। আসলে এই ব্যক্তি যদি জ্যাংয়ের কোনো লোকেশন না জানায় তাহলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে। সে ছেলেটি আর কোনো ওয়ে না দেখে জ্যাংয়ের লোকেশন তাকে দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি জ্যাং অলরেডি তার হেলিকপ্টারের মাধ্যমে ফ্রান্সের একটি শহরে গিয়ে পৌঁছেছে। জ্যাং কিন্তু এমনি এমনি সেখানে যায়নি। তার উদ্দেশ্য একটি হোটেল থেকে বড় মাপে চুরি করা। আর জ্যাংয়ের এই প্ল্যানিংটা দেখে অবাক না হয়ে পারাই যায় না। 5 বছর জেল খেতে সে আজকে মাত্র বেরিয়েছে। আজকেই কিনা তাকে আবার চুরিতে নামতে হবে। তো যাই হোক, এই সময় তাকে পোয়ের সাথে কথা বলতে দেখা যায়। যে ব্যক্তি ছিল তাদের গ্রুপের মধ্যে খুবই শক্তিশালী একজন হ্যাকার। তার হ্যাকিং স্কিল একদম দুর্দান্ত লেভেলের। এই হ্যাকার কিনা চোখের নিমিষে যে কোনো সাইট একদমই গায়েব করে দিতে পারত। তো যাই হোক, আমরা দেখতে পারি পো অলরেডি সে হোটেলের সার্ভার রুমে ঢুকে পড়েছে। সে এই সার্ভার রুমে ঢোকার পরই জ্যাংয়ের যত প্রকার ক্রিমিনাল রেকর্ড ছিল সব ডিলিট করতে থাকে। অন্যদিকে জ্যাং সুটেড বুটেড হয়ে একদম ভিআইপি একজন গেস্ট হিসেবে সেখানে ঢুকে পড়ে। সে যে কার্ড দেখে এখানে প্রবেশ করেছে সেই কার্ডগুলো কিন্তু আসলে ভুয়া ছিল। তবে তার গেস্টার পোস্টার এমনটাই ছিল যে সে একদমই ভিআইপি একজন গেস্ট। রিসিপশন থেকে বেরিয়ে জ্যাং যখন লিফটে ওঠে তখন সে পোকে জিজ্ঞাসা করে আমাদের গ্রুপের আরেকজন কোথায়। আর এ সময়ে সিনটি পরিবর্তন হয়। আমরা রেড নামের একটি মেয়েকে দেখতে পারি। সে একটি বারে তখন কার সাথে যেন পাঞ্জা লড়ছিল। মেয়ে হয়ে পাঞ্জা লড়ে সে আবার সেখানে জিতেও যায়। এই মেয়ের সবচেয়ে বড় স্পেশালিটি ছিল সে যে কোনো কিছু খুব সহজেই চুরি করতে পারত। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি জ্যাং, রেড এবং পো তিনজনই এয়ারবাডের মাধ্যমে তিনজনের সাথে কানেক্টেড ছিল। এবার প্ল্যান অনুযায়ী রেড সেই হোটেলের সামনে উপস্থিত হয়। সেখানে কিছু মানুষ আন্দোলন করছিল। আন্দোলনের মেইন বিষয়টা ছিল পশুর উপরে যেন মানুষ কোনোভাবে অন্যায় অত্যাচার না করে। রেড এই আন্দোলনকারীদের সাথে একদমই মিশে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সে হোটেলে আমরা মিস টিং টিং নামক একটি মেয়েকে উপস্থিত দেখতে পারি। এই মেয়েটি ছিল সেখানকার চিফ গেস্ট। মিস টিং টিং রাজ পরিবারের সদস্য। সেখানে উপস্থিত হয়েছিল তার একটি নেকলেস বিক্রি করার জন্য। আর এই নেকলেসটির নাম ছিল উইং অব ডেস্টিনি। গল্পের শুরুতেই কিন্তু আমি এই নেকলেস সম্পর্কে বলেছিলাম, যেটা ছিল গায়ের একটি অংশ। তবে টিং টিং এই নেকলেসটি এখানে বিক্রি করতে এসেছে একটি কারণে,
সে এই নেকলেস বিক্রির টাকা দিয়ে ইউরোপের সবচেয়ে বড় চিড়িয়াখানা তৈরি করবে এবং সে চিন্তা করে তার তৈরি করা চিড়িয়াখানাতে প্রত্যেকটা পশুই খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তবে মজার ব্যাপারটি হচ্ছে জ্যাং আজকে তার টিম নিয়ে উপস্থিত হয়েছে এই নেকলেসটি চুরি করবে বলে। এর কিছুক্ষণের মধ্যেই সে অধিবেশন শুরু হয়ে যায়। মিস টিংটিং যে নেকলেসটি এখানে বিক্রি করবে সে নেকলেসটি সবার সামনে নিয়ে আসা হয়। জ্যাং তখন তার ফোনের বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে ভার্চুয়াল লোকেশন ট্র্যাক করে দেয়। আর এটা করার পিছনে একটা কারণ ছিল যে এই নেকলেসটি যেখানে নিয়ে যাওয়া হোক না কেন সেখানকার লোকেশন পো জানতে পারবে। এর মধ্যেই পুলিশ অফিসার পিয়ার সেখানে চলে আসে। রেড তাকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে জ্যাংকে সেটা জানিয়ে দেয়। কিন্তু জ্যাং তো কোনোভাবেই পিছু হটবে না। সে রীতিমতো তার প্ল্যান অনুযায়ী সামনের দিকে আগাতে থাকে। তবে এই সব কিছুর মধ্যে দিয়ে সেই নেকলেসটি অলরেডি দামাদামি হয়ে যায়। নেকলেসটির দাম ফিক্সড করা হয় $6 মিলিয়ন। এ সময় জ্যাং তার টিমের সবাইকে বলে কাজ শুরু করে দিতে। অর্থাৎ এতক্ষণ হলো তারা বসেই ছিল, এখন হবে মেইন খেলা। আমরা দেখতে পারি রেড এলোমেলো কথা বলে আন্দোলনকারীদের একদমই উত্তেজিত করে দেয়, যার কারণে একটা পর্যায়ে আন্দোলনকারীদের সাথে সেখানকার গার্ডের হাতাহাতি শুরু হয়ে যায়। একটা সময় দেখা যায় আন্দোলনকারীরা হোটেলে ঢুকে পড়েছে। রেডের উদ্দেশ্য তখন হাসিল হয়। সে নিজেও সে হোটেলে ঢুকে পড়ে। আর এমন বিব্রতকর পরিবেশের কারণে সেখানকার নেকলেসটি সঙ্গে সঙ্গে একটি সেফ প্লেসে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি সেখানকার ভিআইপি গেস্টগুলোকেও সেফ প্লেসে ট্রান্সফার করা হয়। অন্যদিকে আমরা পিয়ারকে দেখতে পারি, যে কিনা সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হোটেলের সবকিছু চেক করছিল। হঠাৎ সে জ্যাংকে দেখে ফেলে। তার আর বুঝতে বাকি থাকে না যে এই সবকিছুর পিছনে জ্যাং দায়ী। আসলেও সে তার টিম দিয়েই এই সবকিছু করাচ্ছে। এমনকি সে এটাও বুঝে ফেলে যে উইংস অফ ডেস্টিনি তার মেইন টার্গেট। তাই সে দ্রুত গার্ডের সামনে এসে বলে এই ভল্টটি খুলতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই এই ভল্ট থেকে সেই নেকলেসটি চুরি হয়ে যাবে। এর মধ্যেই আমরা সেখানকার সিকিউরিটি গার্ডের ইনচার্জকে দেখতে পারি। সে অনেকটাই যেন তেড়ে আসছিল। তাকেও পিয়ার একই কথা বলে, ভল্ট খুলে সে নেকলেসটি নিজেদের কাছেই রাখতে হবে, তা না হলে কিছুক্ষণের মধ্যে এটা চুরি হয়ে যেতে পারে। সিকিউরিটি গার্ডের ইনচার্জ তখন তাকে জানায় এটা কিভাবে সম্ভব, আমাদের এই ভল্ট ভেঙে কোনোভাবেই চুরি করা সম্ভব না, কারণ এটা পৃথিবীর সবচেয়ে সিকিউর ভল্টগুলোর মধ্যে একটি। তবে পিয়ারও কোনোভাবে মানতে রাজি না। তার কথা এই ভল্ট খুলতেই হবে, তা না হলে আজকে এই নেকলেস তাদেরকে হারাতে হবে। তাই একটা পর্যায়ে সে ভল্টটি খোলা হয়। এতক্ষণে পো সে ভল্টের পাশের রুমে পৌঁছে গেছে, অর্থাৎ যে ভল্টে সে উইংস অফ ডেস্টিনি রাখা আছে। পো তার ব্যাগ থেকে একটি বিশেষ ধরনের যন্ত্র বের করে, যেটার মাধ্যমে সে দেয়াল ভাঙতে শুরু করে। এরপর সে ভল্টের রুমে ঢুকে পড়ে। ভল্টের লকেটটি আনলক করার জন্য সে একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে সেটাকে ডিকোড করতে থাকে। অন্যদিক থেকে পুলিশ তো মেইন দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। পো সাউন্ডে সবকিছু বুঝে ফেলে যে কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ ঢুকে পড়বে। তাই সে খুব দ্রুততার সহিত সেই ভল্টের মধ্যে থেকে সেই নেকলেসটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পুলিশ এবং গার্ডরা ভিতরে ঢুকে দেখে উইংস অফ ডেস্টিনি আর নেই। পো জ্যাংকে জানিয়ে দেয় যে অপারেশন সাকসেসফুল, তার কাছে এখন সেই নেকলেসটি আছে। জ্যাং তখন তাকে পালানোর কথা না বলে বরং সেখানে একটু ওয়েট করতে বলে। সে নাকি এখন পিয়ারের সাথে একটু মজা করবে। আর এ সময় আমরা ডেমনকে দেখতে পারি। এই ছেলেটাও জ্যাংয়ের গ্রুপে কাজ করে। সে একজন ওয়েটার সেজে সেই টিংটিং এর সামনে চলে আসে। সে টিংটিং এর শরীরের উপরে মদের গ্লাস ঢেলে দেয়। জ্যাং তখন মিস টিংটিংকে একটি টিস্যু ধরিয়ে দেয়, যেন এই টিস্যু দিয়ে সে ক্লিন হতে পারে। এ সময় জ্যাংয়ের টিংটিং এর সাথে একটু কথা বলার সুযোগ হয়। সে টিংটিং এর পাশের একটি চেয়ারে বসে পড়ে। কথা বলতে বলতেই তার জুতার নিচ থেকে একটি বিশেষ ধরনের ডিভাইস সেখানে অন করে দেয়। এরপর সে ডিভাইস থেকে অনবরত চারদিকে ধোঁয়া ছড়তে থাকে। তখন রুমে থাকা সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে তাদের সাথে এসব কি ঘটছে। অন্যদিকে রেড পোয়ের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। পোয়ের কিছুক্ষণের মধ্যে গাড়িতে ঢুকে পড়ে। তবে এ সময় পিয়ার তাদেরকে দেখে ফেলে। পিয়ার তখন তাদেরকে বারবার থামতে বলে, কিন্তু কে শোনে কার কথা। রেড তার গাড়ির স্পিড আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। পিয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি গাড়ি কালেকশন করে তাদের পিছু নেয়। অন্যদিকে দেখা যায় মিস টিংটিংকেও সেই হোটেল রুম থেকে বাইরে নিয়ে আসা হয়েছে। এরপর দ্রুত সে তার গাড়িতে ঢুকে যায়। তবে এ সময় সে তার গলাতে হাত দিয়ে দেখে তার নেকলেসটাও আর নেই। সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে কোনোভাবে ভাবতেই পারছিল না যে তার গলা থেকে এইভাবে কেউ হার চুরি করে নিতে পারে। আসলে এই কাজটা জ্যাংই করেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি যে সেই দুইটি গাড়ি দুজনের সাথে প্রতিযোগিতায় লেগেই আছে। একটা সময় তাদের দুজনের গাড়ি একটি টানেলের ভিতরে প্রবেশ করে। পিয়ার তখন রেডের গাড়িতে গুলি করতে শুরু করে। পিয়ার তখন প্রচণ্ড রেগে যায়। সে গাড়িটার সানরুফ দিয়ে বেরিয়ে এসে একটি গ্রেনেড লঞ্চারের মাধ্যমে পিয়ারের গাড়ি একদম উড়িয়ে দেয়। এই চান্সে তারা সেখান থেকে কেটে পড়ে। তো যাই হোক, এরপর সিনটি পরিবর্তন হয়। জ্যাং এবার ডেমনের সাথে দেখা করতে যায়। আর দেখা করার পিছনে একমাত্র উদ্দেশ্য ছিল ডেমনের পাওনা বুঝিয়ে দেওয়া। তবে এ সময় ডেমন জ্যাংকে জিজ্ঞাসা করে, আপনি কেন এখনো পর্যন্ত রিটায়ার করছেন না? জ্যাং তখন তাকে বলে, আমাকে জানতে হবে কে আমাকে জেলে পাঠিয়েছিল, কে আমাকে ফাঁসিয়েছিল। আর এটা জানতে হলে আমাকে অবশ্যই গায়ের প্রত্যেকটা অংশই চুরি করতে হবে, কারণ একমাত্র গায়ের লোভেই সে ব্যক্তিটি আমার সামনে আসবে। আমি সেদিনই তাকে দেখে নেব। এরপর জ্যাং রেড এবং পোর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে জ্যাং রেডের সকল টাকাই বুঝিয়ে দেয়। রেড তখন লক্ষ্য করে জ্যাং একটি খুবই সুন্দর বাইক নিয়ে সেখানে এসেছে। বাইকটি দেখে তার খুবই ভালো লাগে।
যার কারণে সে লাফাতে লাফাতে সে বাইকের উপরে গিয়ে চড়ে। তারপর সে বাইকের এক্সেলেটর টানতে টানতে কিছুটা মজা নিতে থাকে। এরপরে সে লক্ষ্য করে জ্যাং এবং পো একটি প্রাইভেট প্লেনে উঠে তাকে বিদায় জানাচ্ছে, যেটা দেখে সে হা করে তাদের দিকে তাকিয়ে থাকে। আর এই সিনটা আসলে অনেক হাস্যকর ছিল। সিনটি পরিবর্তন হয়। আমরা এবার অ্যাম্বার নামের একটি মেয়েকে দেখতে পারি, যে মেয়েটি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করত। অ্যাম্বারের আরেকটি পরিচয় হলো সে জ্যাংয়ের হবু স্ত্রী। কিন্তু যখন জ্যাং জেলে গিয়েছিল তখন থেকে তার প্রতি ভালোবাসা দিন দিন তার কমতে থাকে। বলতে গেলে এখন যেন সে তাকে আর ভালোই বাসে না। পুলিশ অফিসার পিয়ার তখন অ্যাম্বারের সাথে দেখা করতে যায়। সে জ্যাংয়ের ছবি দেখিয়ে বলে, তুমি কি এই ব্যক্তিটাকে চেনো? অ্যাম্বার তার কথায় অনেকটাই রেগে যায়। পিয়ারকে সে বলে, আপনি তো খুব ভালো করেই জানেন যে সে আমার কে ছিল। 5 বছর আগে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তবে সে জেলে যাওয়ার পর থেকে তার সাথে আর আমার কোনো প্রকার যোগাযোগ নেই। আমি এখন তার সম্পর্কে আর কিছুই জানি না। পিয়ার তখন অ্যাম্বারকে বলে, আমাদের কাজে কি তুমি আমাদেরকে সহযোগিতা করতে পারো? অ্যাম্বার সোজাসুজি তাকে না করে দেয়। তারপরেও পিয়ার তাকে তার ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিয়ে বলে, যদি কখনো মনে হয় যে আমাদেরকে হেল্প করা উচিত তাহলে অবশ্যই এই নাম্বারটিতে কল দিতে পারো। অ্যাম্বার এরপর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি অ্যাম্বার অলরেডি বাসায় পৌঁছে গেছে। সেখানে গিয়েই সে ড্রিঙ্কস করতে শুরু করে। সে যেখানে বসেছিল সেখানকার দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল যে সে এখন রীতিমতো ড্রিঙ্কস করে, অর্থাৎ সে এখন অনেকটাই আসক্ত হয়ে গেছে। আর এই আসক্ততার পিছনে কারণ ছিল জ্যাং নিজেই, কারণ সে জ্যাংকে খুব বেশি পরিমাণে ভালোবাসত। তবে জ্যাং যখন জেলে গিয়েছিল সে ভাবতে থাকে যে জ্যাং আসলেও তার সাথে ধোঁকাবাজি করেছে। তো যাই হোক, এ সময় সে ভাবতে থাকে জ্যাংয়ের উপরে আসলেও তার প্রতিশোধ নেওয়া উচিত। যার কারণে পিয়ারের দেওয়া সেই কার্ডের নাম্বার অনুযায়ী সে কল দিয়ে বসে। পিয়ার কল রিসিভ করলে সে তখন তাকে জানায়, জ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য আমি আপনার হয়ে কাজ করতে চাই। তবে এ সময় সে একটি শর্তও জুড়ে দেয়, আর সেটা হলো জ্যাংকে ধরার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। তা না হলে সে কোনোভাবেই পিয়ারকে সহযোগিতা করবে না। আর এই কথা থেকে বোঝাই যাচ্ছিল যে আসলে অ্যাম্বার জ্যাংয়ের উপরে প্রচণ্ড পরিমাণে রেগেছিল। এমনকি সে জ্যাংকে আগে যতটা ভালোবাসত এখন তার চেয়ে বেশি পরিমাণে ঘৃণা করে। অ্যাম্বারের কথা শুনে সঙ্গে সঙ্গে পিয়ার রাজি হয়ে যায়। পিয়ার তখন অ্যাম্বারকে জিজ্ঞাসা করে, রোপ অফ লাইফ আমরা কোথায় পাবো? অ্যাম্বার তখন পিয়ারকে বলে, এটার জন্য আমাদের অনেক দূরে যেতে হবে। এরপর সিনটি পরিবর্তন হয়। জ্যাং এ সময় পোকে সাথে করে নিয়ে তার আঙ্কেল কং এর সাথে দেখা করতে যায়। জ্যাং এ সময় তার আঙ্কেল কংকে উইং অফ ডেস্টিনি নামের সে নেকলেসটি দিয়ে দেয়। নেকলেসটি দেখে তার আঙ্কেল অনেক খুশি হয়। তারপর সে নেকলেসটি খুবই যত্নের সাথে একটি লকারের ভিতরে রেখে দেয়। কং এবার পারিশ্রমিক হিসেবে একটি চেক জ্যাংয়ের হাতে ধরে দেয়। জ্যাং সেই চেকে থাকা টাকার অঙ্ক দেখে তাকে বলতে থাকে, এত কম টাকা কিভাবে দিতে পারো তুমি? কং তখন একটু মিষ্টি হাসে। সে তখন জ্যাংকে বলে, তোমার চুরি করে আনা আই অফ দ্য ফরেস্ট নামের নেকলেসটি যে চুরি করে নিয়ে গিয়েছিল তাকে আমি বাকি টাকা দিয়ে মেরে ফেলেছি। আর সেটার প্রমাণস্বরূপ সে ব্যক্তির জিবার ট্যাটু করা একটি অংশ দেখিয়ে দেয়। জ্যাং তখন কংকে আর কিছুই বলে না, বরং সে খুবই খুশি হয়, কারণ সে ব্যক্তি জ্যাংয়ের কাছ থেকে শুধুমাত্র সে নেকলেসটি চুরি করেনি, জ্যাংকে আঘাতও করেছিল। জ্যাং তখন কংকে বলে, আসলে ওই লোকটিকে কে পাঠিয়েছিল, এমনকি কোন ব্যক্তির জন্য আমাকে জেলে যেতে হয়েছিল? উত্তরে জ্যাংয়ের আঙ্কেল কং তাকে জানায়, তোমার হবু স্ত্রী অ্যাম্বারের মাধ্যমে এই কাজটি হয়েছে। আসলে সে নিজেই সাক্ষ্য দিয়ে তোমাকে জেলে ঢুকিয়েছে। যে কথা শুনে জ্যাং একদমই ভেঙে পড়ে, কারণ সেও অ্যাম্বারকে অনেক বেশি ভালোবাসত। সে বুঝতে পারছিল না যে অ্যাম্বার কেন তাকে এভাবে ফাঁসাবে। তো যাই হোক, জ্যাং তখন কংয়ের কাছে শেষ একটি কাজ চেয়ে বসে। সে জানায় আর একটি কাজ করে সে সারা জীবনের জন্য এই চুরি বাদ দিয়ে দেবে। আর এই দৃশ্যগুলোর মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছিল যে তার আঙ্কেলের জন্যই সে চুরি করত। আসলে জ্যাংয়ের সকল চুরির মাস্টারমাইন্ড ছিল তার আঙ্কেল কং। কং তখন বলে, আমাদের কাছে গায়া নেকলেসটির 2টি অংশ আছে, আই অফ দ্য ফরেস্ট এবং উইং অফ ডেস্টিনি। এখন আমাদের এটার 3 নম্বর অংশ দরকার, যেটার নাম রোপ অফ লাইফ। আর এই 3টা অংশ যদি আমরা পেয়ে যাই তাহলে সবগুলো জুড়িয়ে আমরা গায়া নেকলেসটি আবারও তৈরি করতে পারবো, যেটা বিক্রি করলে আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না, কারণ গায়া নেকলেসটি যেমন অ্যান্টিক তেমন দামি ছিল। এরপর কং সকল প্রকার প্ল্যান তাদের সাথে শেয়ার করতে থাকে। তাদের কথোপকথন শেষ হওয়ার পর জ্যাং এবং পো সেই রুম থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে জ্যাং লক্ষ্য করে একটি মেয়ে তাদেরকে ফলো করছে। জ্যাং পোকে তখন আলাদা যেতে বলে। এরপর সে একটি ট্রামে উঠে পড়ে। যে মেয়েটি তাদেরকে ফলো করছিল সেও এই ট্রামটিতে উঠে পড়ে। জ্যাং তখন ভালো করে লক্ষ্য করে দেখে যে এই মেয়েটি আর কেউই না, এই মেয়েটি তার ভালোবাসার মানুষ অ্যাম্বার। অ্যাম্বার তখন তার সামনে গিয়েই টিং এর নেকলেসটি চেয়ে বসে। জ্যাং তখন তাকে বলতে থাকে যে এই নেকলেসটি এখন তোমাকে আমি কিভাবে দেব। তাদের কথোপকথনের মধ্যেই অ্যাম্বার একটি ডিভাইস জ্যাংয়ের পকেটে ঢুকিয়ে দেয়। তো যাই হোক, এরপরে জ্যাং যখন তার আস্তানে ফিরে তখন জ্যাং এবং পোল লক্ষ্য করে যে তার পকেটে একটি ডিভাইস রাখা আছে, যে ডিভাইসটির মাধ্যমে তার ফোন হ্যাক করা হয়েছিল। আর এই ফোনটি হ্যাক করার মাধ্যমে তাদের পরবর্তী প্ল্যানিংয়ের সবকিছুই পুলিশ জেনে গিয়েছে। জ্যাংয়ের বুঝতে আর বাকি থাকে না যে এই ডিভাইসটি কে তার পকেটে ঢুকিয়েছে। পো তখন জ্যাংকে জিজ্ঞাসা করে এই চুরিটি যেন আর কোনোভাবে না করা হয়, কারণ এই চুরিটি তারা করতে গেলে অবশ্যই পুলিশের কাছে ধরা খেয়ে যাবে। কিন্তু জ্যাং তো থামবার পাত্র নয়, আর এই চুরিটা সে তো করবেই, কারণ এটাই ছিল তার জীবনের শেষ চুরি। তাই সে তখন পোকে জানায় যে আমরা প্ল্যান বি হিসেবে কাজ করব,
অর্থাৎ প্রথমে তারা যে প্ল্যান করেছিল সেই প্ল্যান তো অলরেডি পুলিশ জেনে গেছে। তারা যদি এই প্ল্যানের অল্টারনেটিভ কোনো ওয়ে তৈরি করে তাহলে সেটা সম্পর্কে তো আর পুলিশ জানবে না, আর সেই প্ল্যানিংয়ের মাধ্যমেই তারা এই চুরির মিশনটি সাকসেসফুল করবে। আর এ সময় আমরা দেখতে পারি রেড বাইকিং করে তাদের সামনে এন্ট্রি নেয়। এরপর তারা 3 জনে মিলে একটি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এমনকি দৃশ্য দেখে বোঝাই যাচ্ছিল যে বাড়িটির আশেপাশে কোনো লোকালয় ছিল না, আর এই বাড়িতে রাখা ছিল রোপ অফ লাইফ। এ সময় জঙ্গলের একটি জায়গায় বসে বসে তারা ড্রোনের মাধ্যমে পুরো বাড়িটাকে ভালোভাবে লক্ষ্য করছিল। তারা খুব ভালো করেই জানে যে এই বাড়িটাতে হাই লেভেলের সিকিউরিটি আছে, যার কারণে জ্যাং তখন রেডকে বলে এই বাড়ির মালিককে তোমাকে প্রেমের জালে ফাঁসাতে হবে। তারপর তার বাসায় ঢুকে তার সকল প্রকার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যে কথা সেই কাজ। এরপর আমরা দেখতে পারি রোপ অফ লাইফের মালিক যখন তার সিকিউরিটি গার্ডদের নিয়ে বাইরে হাঁটতে বেরিয়েছে, তখন রেড হট হট লুকে একটি কুকুর হাতে নিয়ে তার সামনে পড়ে যায়। রেড দেখতে যেহেতু অনেক সুন্দর ছিল, রোপ অফ লাইফের মালিক তাকে হা করে দেখতে থাকে। মানে বলাই যেতে পারে যে প্রথম দেখাতেই সে অনেকটাই ক্র্যাশ খেয়ে গেছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি পিয়ার রোপ অফ লাইফের মালিক চার্লির সাথে দেখা করতে যায়। চার্লি জানতে চায় সে তার সাথে কেন দেখা করতে এসেছে। পিয়ার তখন জানায় আপনার নেকলেসটি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, তাই আপনার সর্বোচ্চ সচেতন থাকা দরকার। যে ইনফরমেশনটি শুনে চার্লি হেসে দেয়, কারণ তার ভিতরের সিকিউরিটি সিস্টেম এত বেশি হার্ড ছিল যে সেখানে কোনো প্রকার চোরের যাওয়া যে কোনোভাবে সম্ভব না সেটাই সে মনে করত। আর এই বিষয় সম্পর্কে পিয়ারের সাথে আলোচনা করে। সে বলে সত্যি যদি কোনো চোর আমার রুমের ভিতরে ঢুকে সেই নেকলেসটি নিয়ে যেতে পারে তাহলে এটা তার প্রাপ্য, কারণ আমার ভল্ট পর্যন্ত পৌঁছার ক্ষমতা কোনো চোরেরই নেই। তাই আপনি টেনশন করবেন না, আমার নেকলেস কোনোভাবে কোনো চোর চুরি করতে পারবে না। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ চার্লি একদিন ড্রিঙ্কস করার জন্য বারে ঢুকে পড়ে। সেখানে গিয়েই তার সাথে রেডের দেখা হয়। তবে এই সময় দেখা যায় চার্লি তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে, যদিও রেড তখন তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। চার্লি তখন তার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। চার্লি তখন বারবার তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে থাকে। পরিচয় জানতে চাইলে রেড তখন তাকে বলে সে একজন ওয়াইন বিশেষজ্ঞ, পাশাপাশি সে একটি ওয়াইন ম্যাগাজিনে রিপোর্ট করে থাকে। চার্লি তখন বুঝে যায় যে এই মেয়েটার হয়তো ওয়াইন নিয়ে অনেক বেশি ধারণা আছে। তখন সে তাকে বলে এই বারের মালিক আমি, তাই এই বার এবং আমাকে নিয়ে কি কোনো একটা রিপোর্ট তৈরি করা যায়। রেড তখন তাকে আশ্বস্ত করে, যার জন্য চার্লি তার একটি কার্ড তাকে ধরিয়ে দেয়। পরদিন সকালে রেড এবং পো দুজনের সাথে কথা বলতে থাকে। এর মধ্যেই চার্লি কল চলে আসে। চার্লি তখন ইন্টারভিউয়ের কথা বললে রেড তখন তার সাথে একটি ডেট ফিক্স করে নেয়। তবে চার্লি তার সাথে আরও কিছু কথা বলতে চাইছিল। রেড তার কথা শেষ করার আগেই তার কলটি কেটে দেয়। রেড আসলেও চার্লির সাথে কিছুটা ভাব নিয়েছিল, যেন কোনোভাবে তাকে সন্দেহ করতে না পারে এবং তার প্রতি অনেকটা উইক হয়ে পড়ে। আর এ সময় রেড এতটাই ভাব নিয়েছিল যে পো নিজেও অবাক হয়ে যায়। এ সময় আমরা অ্যাম্বার এবং পিয়ারকে দেখতে পারি। তারা এ সময় চার্লির উপর বেশ নজর রাখছিল। চার্লি হয়তো জ্যাং সম্পর্কে জানে না, কিন্তু তারা তো জ্যাংকে খুব ভালো করেই চেনে। যে কোনো প্রকার কঠিন ভল্ট যে জ্যাংয়ের কাছে কিছুই না সেটা তো আর চার্লি জানে না। তো যাই হোক, এ সময় অ্যাম্বার এবং পিয়ার দুজনের সাথে দুজন কথা বলতে থাকে। পিয়ার অ্যাম্বারকে বলে বেশ কিছুদিন আগে জ্যাং আই অফ দ্য ফরেস্ট চুরি করে পালাচ্ছিল। আমিও একটি গাড়ি নিয়ে তার পিছু নেই। তবে মধ্যপথে আমার গাড়িটি কোনোভাবে উল্টে গিয়ে সেখানে আগুন ধরে যায়। আমি ভেবেই নিয়েছিলাম যে আমি হয়তো আর বাঁচব না, গাড়িটি ব্লাস্ট হয়ে আমি এখানেই মারা যাব। তবে হঠাৎ দেখি জ্যাং আমার কাছে চলে এসেছে। সে আমার গাড়িটি ব্লাস্ট হওয়ার আগেই সেই গাড়ির ভিতর থেকে আমাকে সরিয়ে নেয়, যার কারণে বলাই যেতে পারে যে আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। তবে আমাকে বাঁচাতে গিয়ে জ্যাং সেদিন পুলিশের কাছে ধরা পড়েছিল। পিয়ারের এই কথা শুনে অ্যাম্বার একদমই অবাক হয়ে যায়, কারণ সে জ্যাংকে খুবই খারাপ একজন মানুষ মনে করে। তো যাই হোক, তাদের কথোপকথন শেষ হওয়ার মধ্যে আমরা দেখতে পারি যে রেড চার্লির ইন্টারভিউ নেওয়ার জন্য তার বাসার দিকে রওনা হয়েছে। তবে রেডের গ্লাসে হিডেন ক্যামেরা লাগানো ছিল, যে ক্যামেরাটির মাধ্যমে জ্যাং এবং পো সবকিছুই বাড়ি থেকে দেখতে পাচ্ছিল। এরপর দেখা যায় রেড অলরেডি চার্লির ইন্টারভিউ নিতে শুরু করেছে। সে খুব হাসি খুশিভাবে চার্লির ইন্টারভিউ নিতে থাকে। চার্লিও খুশি মনে রেডের সকল প্রশ্নের উত্তরই খুব ভালোভাবে দিতে থাকে। সবশেষে রেড চার্লিকে জিজ্ঞাসা করে আপনার কাছে সবচেয়ে দামি জিনিস কি আছে। চার্লি জানায় রোপ অফ লাইফ। রেড তখন চার্লিকে বলে যে আপনার সাথে কি রোপ অফ লাইফের একটা ছবি নিতে পারি, আসলে এই ছবিটি আমাদের ম্যাগাজিনে প্রকাশ করতে চাই। চার্লি তার কথায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এ সময় সকল দৃশ্য দেখে মনে হচ্ছিল রেড যেন একজন হ্যামিলনের বাসিওয়ালা। সে যা কিছুই করতে চাইছিল চার্লি ইঁদুরের মতো লাফিয়ে লাফিয়ে সেগুলোই করছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি চার্লি রেডকে সেই রুমটিতে নিয়ে যায়, যেই রুমে রোপ অফ লাইফ রাখা আছে। রেড এ সময় তার গ্লাসে থাকা ক্যামেরার মাধ্যমে সবকিছু স্ক্যান করে এই ইনফরমেশনগুলো জ্যাংয়ের কাছে পাঠিয়ে দেয়। পাশাপাশি রেড সেখানে একটি ছোট্ট রোবট ছেড়ে দিয়ে আসে। এরপর চার্লি সেই নেকলেসটির পাশে গিয়ে দাঁড়ায়। রেড তখন তার ফটোশুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে রেড তখন চার্লিকে জানায় যে গ্লাস থাকার জন্য রিফ্লেকশন হচ্ছে, আর এই রিফ্লেকশনের জন্য ছবিতে রোপ অফ লাইফ ভালোভাবে দেখা যাচ্ছে না। আপনি কি এই গ্লাসটা একটু খুলে ছবি উঠতে পারবেন? চার্লি তখন বলে কেন পারবো না। এ কথা বলেই সে গ্লাসটি খুলতে যায়। তখন দেখা যায় যে এই গ্লাসটি খোলার জন্য ফিঙ্গারপ্রিন্টের দরকার হয়। সবশেষে রেডের কাজ কমপ্লিট হয়ে যায়।
আসলেও তার উদ্দেশ্য ছিল ভেতরের সকল প্রকার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে ভালোভাবে তথ্য নেওয়া, যেন তারা সেই সিকিউরিটি সিস্টেমকে খুব ভালোভাবে ব্রেক করে সেই নেকলেসটি চুরি করে নিয়ে আসতে পারে। রেডের কাজ শেষ হয়ে যাওয়ার পর সে বিল্ডিং থেকে সে বেরিয়ে আসে। পিয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখে ফেলে, এমনকি তার পিছুও নেয়। তবে রেড এ সময় তার চোখে ফাঁকি দিয়ে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর কয়েকদিন পার হয়ে যায়। চার্লির জন্মদিনের ডেট চলে আসে। সে একটি পার্টির আয়োজন করে এবং এই পার্টিতে রেড এবং পিয়ার দুজনকেই ইনভাইট করে বসে। জ্যাং প্ল্যান করে যেভাবে হোক এই পার্টির দিনেই চার্লির ফিঙ্গারপ্রিন্ট কালেকশন করতে হবে, এমনকি সেদিনই তারা এই নেকলেসটি চুরি করবে। যার কারণে রেডের কোমরে একটি বিশেষ ধরনের মেশিন সেট করে দেওয়া হয়। এখানে চার্লি যদি কোনোভাবে স্পর্শ করে তাহলে তার ফিঙ্গারপ্রিন্ট সঙ্গে সঙ্গে তারা পেয়ে যাবে। তো যাই হোক, সেই দিনটি চলে আসে। রেড এত সুন্দর করে সেদিন সেজেছিল যে তাকে দেখে চার্লি একদমই হা হয়ে যায়। চার্লি তখন রেডের সাথে ডান্স করতে শুরু করে, আর রেড এই চান্সে তার ফিঙ্গারপ্রিন্ট নিতে সক্ষম হয়। অন্যদিকে দেখা যায় পো সেই বিল্ডিংয়ে প্রবেশ করেছে। এরপর সে সিকিউরিটি সিস্টেম রুমেও পৌঁছে যায়। সেখানে থাকা সবাইকে সে অজ্ঞান করে সে সকল সিকিউরিটি সিস্টেম তার আন্ডারে নিয়ে নেয়। অন্যদিকে জ্যাং রোপ অফ লাইফের রুমটিতে প্রবেশ করে। এ সময় পিয়ার চার্লির সাথে কথা বলতে থাকে। সে তাকে জানায় ঠিক এখনই তোমার সেই নেকলেসটি চুরি হয়ে যাবে, এমনকি তুমি যে মেয়ের প্রেমে পড়েছো সে মেয়েটাও এই গ্রুপের মধ্যেই আছে। তখন সে তার ফোন বের করে সিসি ক্যামেরার মাধ্যমে তার নেকলেসটি দেখতে থাকে। সে লক্ষ্য করে দেখে চারদিকে তো কোনো সমস্যাই নেই। তবে কিছুক্ষণের মধ্যে সে খুবই অবাক হয়ে যায়, কারণ ক্যামেরাটিতে সে তার কুকুরকে দেখতে পাচ্ছিল, কিন্তু সেই কুকুরটি এখন সেই রুমে নেই। বাস্তবে সেই কুকুরটি তার সামনেই ছিল। এটা দেখে চার্লি বুঝে যায় যে পিয়ার যা কিছু বলছে হয়তো সত্য বলছে, যার কারণে সে সঙ্গে সঙ্গে রেডকে সেখানে আটকে রাখতে বলে। তারপরে সে দৌড়ে যেতে থাকে সেই নেকলেসের রুমের দিকে। কিন্তু এতক্ষণে চার্লির অনেকটাই দেরি হয়ে গেছে। জ্যাং চার্লির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার নেকলেসটি নিয়ে সেখান থেকে অলরেডি পালিয়ে গেছে। পো তখন লক্ষ্য করে যে রেডকে অলরেডি সেখানে আটকে রাখা হয়েছে, যার কারণে সে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে নেয়। চার্লি তার সিকিউর রুমে ঢোকার পরে সে দেখতে পারে যে তার নেকলেসটি আর সে জায়গাতে নেই। সে প্রচণ্ড রেগে গিয়ে তার গ্রুপের সবাইকে সে চোরকে আটকাতে বলে। তবে মজার ব্যাপার হলো জ্যাং সেই গ্রুপের সাথে একই ড্রেস পরে সেখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে। চার্লির গ্রুপের কেউ বুঝতেই পারে না যে তাদের সাথেই আসলে সে চোর ছিল। তবে অফিসার পিয়ার তাকে কিন্তু ঠিকই চিনে ফেলে, যার কারণে সে রীতিমতো তার পিছু নেয়। একটা সময় সে তাকে গুলিও করে, যার কারণে জ্যাং সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। আর এই দৃশ্য দেখে তার ভালোবাসার মানুষ অ্যাম্বার অনেকটাই ইমোশনাল হয়ে যায়। হাজার হলেও তো সে তার ভালোবাসার মানুষ, মনে মনে সে যতই রেগে থাকুক সে তো সত্যি সত্যি তাকে ভালোবাসে। তাই এ সময় অ্যাম্বার পিয়ারকে ধোকা দিয়ে জ্যাংকে গাড়িতে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে পো এবং রেডও সেই সিকিউরিটি গার্ডদের হাত থেকে পালাতে সক্ষম হয়। এরপরে আমরা দেখতে পারি ভিন্ন ভিন্ন জায়গা থেকে তারা চারজনই একত্রিত হয়। এই জায়গাতে এসে জ্যাং অ্যাম্বারকে বলে, তুমি কেন আমাদের সাথে এসেছো, আর এই বিষয়গুলোর মধ্যে তুমি কেন জড়িয়ে গেছো। হঠাৎ পেছন থেকে জ্যাংয়ের আঙ্কেল কং তার গ্রুপ নিয়ে সেখানে উপস্থিত হয়। জ্যাং স্বপ্নেও ভাবতে পারেনি যে এখানে কং চলে আসবে। এমনকি সে তার চাচাকে দেখে অনেক রেগে যায়, কারণ সে এখন জানে যে কার জন্য তাকে জেল খাটতে হয়েছে। এই ব্যক্তি আর কেউই না, তার চাচা কং নিজেই। তাই জ্যাং তখন তার পিস্তলটি হাতে নিতে থাকে। এ সময় সবাইকে অবাক করে দিয়ে রেড জ্যাংকে গান পয়েন্টে নিয়ে নেয়। রেড তখন জ্যাংকে বলতে থাকে যে সে কংয়ের হয়ে কাজ করে, যেটা আজও পর্যন্ত জ্যাং এবং তার অন্য কেউ জানত না। এরপর কং হেলিকপ্টারে রোপ অফ লাইফ এবং অ্যাম্বারকে নিয়ে চলে যায়। পো তখন সেই হেলিকপ্টারে একটি ট্রাকার লাগিয়ে দেয়, যে ট্রাকারের মাধ্যমে তারা জানতে পারবে যে কং এখন অ্যাম্বারকে নিয়ে কোথায় আছে। তবে দুর্ভাগ্যবশত এর মধ্যেই সেখানে পুলিশ উপস্থিত হয়। পুলিশকে দেখে জ্যাং তখন পোকে প্যারাশুটের মাধ্যমে সেখান থেকে লাফ দিয়ে পালাতে বলে। পো আর কোনো প্রকার উপায় না পেয়ে সেটাই করে বসে। এবারের যাত্রা পো বেঁচে গেলেও জ্যাং আবারও পুলিশের কাছে ধরা পড়ে যায়। এরপর জ্যাংকে থানায় নিয়ে আসা হয়। পুলিশ তখন জ্যাংয়ের সাথে একটি ডিল করতে থাকে, আর সেটা হলো জ্যাং যদি গায়া নামের নেকলেসটি পুলিশের হাতে তুলে দিতে পারে তাহলে তাকে তারা ছেড়ে দিবে, এমনকি তার টিমের সকলের ক্রিমিনাল রেকর্ড চিরতরে তারা মুছে দেবে। জ্যাং সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন তাকে চুরি করতে হবে বাকি জীবন সুন্দরভাবে বাঁচার জন্য। জ্যাং রাজি হয়ে যায় বলে পুলিশ তখন তাকে ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পারি জ্যাং এবং পো সে ট্রাকারের মাধ্যমে বাড়ির লোকেশনটি পেয়ে যায় এবং সেই লোকেশন অনুযায়ী তারা সেখানে পৌঁছেও যায়। এরপর জ্যাং সে বাড়িতে ঢুকে যায়, তবে পো তখনও পর্যন্ত গাড়িতে অপেক্ষা করতে থাকে। জ্যাং ভিতরে গিয়ে দেখে সেখানে কেউই নেই। সে সামনের দিকে তাকিয়ে দেখে টেবিলটির উপরে একটি পুতুল রাখা আছে। সে পুতুলটার কাছে গিয়ে বুঝতে পারে যে এটা আসলে কোনো পুতুল না, এটা একটি বোম। এরপরই কং অ্যাম্বারকে নিয়ে সেই রুমে প্রবেশ করে। অন্যদিকে পো রেডের কাছে ধরা খেয়ে যায়। কং জ্যাংকে এই সময় একটি ব্রিফকেস দেখায়, আসলে যেটার মধ্যে গায়া রাখা ছিল। সে তখন জ্যাংকে বলতে থাকে এই ব্রিফকেসটি নিয়ে যখনই এখান থেকে 1 কিলোমিটার দূরে যাবে তখন অটোমেটিক্যালি এই ব্রিফকেসটি ব্লাস্ট হয়ে যাবে। আর এখান থেকে বোঝা যাচ্ছিল যে এর ভিতরে বিশেষভাবে একটি বোম ফিট করা আছে। এরপর কং নিচের স্টেয়ারে চলে যায়, তবে তাদের 3 জনকে পাহারা দেওয়ার জন্য রেডকে সেখানে রেখে আসে। কং নিচে গিয়ে একটি গ্যাংয়ের সাথে দেখা করে। সে গায়া তাদের কাছে আজকে বিক্রি করে দেবে। এ ফাঁকে জ্যাং রেডকে কনভিন্স করতে শুরু করে। সে বলতে থাকে আমি তো তোমাকে মেয়ের মতো দেখেছি,
এমনকি পো তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। তুমি কিভাবে পারো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে? জ্যাংয়ের এই কথাগুলো শুনে রেড অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। এমনকি শেষ মুহূর্তে তাদেরকে সহযোগিতা করার জন্য রাজিও হয়ে যায়। এরপরে দেখা যায় জ্যাং রেডকে গান পয়েন্টে নিয়ে কংয়ের সামনে চলে আসে। তবে কং এ সময় কোনোভাবে দুঃখই পায় না, উল্টো সে গুলি করে রেডকে সেখানে মেরে ফেলে। সে বলতে থাকে যে আমার কাজ ঠিকঠাক করবে না, তাকে রাখারই বা কি দরকার। এরপর জ্যাং সে গ্যাং লিডারকে চিনে ফেলে, যে গ্যাং লিডার আসলেও আজকে গায়ে কিনতে এসেছে। জ্যাং তখন তাকে বলে, কং তোমার ভাইকে আমার কাছে পাঠিয়েছিল আমার কাছ থেকে নেকলেস নিয়ে নেওয়ার জন্য। তোমার ভাই কাজ ঠিকঠাকই করেছিল, কিন্তু কং তাকে মারতে একটু দ্বিধাবোধ করেনি। এমনকি তার ট্যাটু করা জিবা প্রমাণস্বরূপ রেখেও দিয়েছিল। যে কথা শোনার পর সে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। কং তখন বুঝতে পারে যে সে গ্যাং লিডারকে সে যদি এখন মারতে না পারে তাহলে তার সমস্যা হতে পারে, তাই তার দিকে বন্দুক তাক করে। রেড তখন ফ্লোর থেকে উঠে কংয়ের বন্দুকের দিকে তাক করে গুলি করে বসে, যার কারণে কংয়ের হাতের পিস্তলটি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। আর এ সময় বোঝা যায় যে রেড আসলেও মরেনি, সে আসলেও একটি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল, যার কারণে কংয়ের গুলিটি তার বুকে বেঁধেনি। আর এই বিষয়টির মধ্যে দিয়ে কংয়ের নাটকও সে বুঝে ফেলে। সে বুঝতে পারে যে আসলেও কং ভালো কোনো মানুষ না। কং আসলেও রেডকে এতদিন শুধুমাত্র প্রয়োজনের সাপেক্ষে ব্যবহার করেছে। এদিকে দেখা যায় পো তার বিশেষ রোবটের মাধ্যমে সেখানে গোলাগুলি শুরু করে দেয়, যার কারণে সেখানে থাকা দুটি গ্যাংয়ের মধ্যেও ক্রস ফায়ার শুরু হয়। এর মধ্যে সুযোগ বুঝে সে ব্রিফকেসটি নিয়ে জ্যাং সেখান থেকে পালাতে শুরু করে। তার কাকা কং তাকে সঙ্গে সঙ্গে দেখে ফেলে এবং অনবরত তার দিকে গুলি ছুটতে থাকে। জ্যাং তখন সেই ব্রিফকেসটি কংয়ের দিকে ছুটে দেয়। এই ব্রিফকেসটি নিয়ে সঙ্গে সঙ্গে সে সেখান থেকে পালাতে শুরু করে। তবে কিছু দূর যাওয়ার পরে কং সেই ব্রিফকেসটি খোলার পর সে দেখতে পারে সেখানে কোনো প্রকার নেকলেসই ছিল না, সেখানে রাখা ছিল সেই বোমটি, যে বোমটি কিনা সে প্রথমে সে টেবিলে রেখেছিল। তবে এই বোমটি সে বাড়ির 1 কিলোমিটার পার হলে সেখানে ব্লাস্ট হয়ে যাওয়ার কথা। কং লক্ষ্য করে আর মাত্র 2 মিটার গেলেই এই 1 কিলোমিটার পার হয়ে যাওয়া হবে, আর সঙ্গে সঙ্গে তখন সেটি ব্লাস্ট হয়ে যাবে। তাই সে তখন তার ড্রাইভারকে সেখানে ব্রেক করতে বলে। ড্রাইভার অবশ্য সেখানে ব্রেক করেছিল, কিন্তু পেছনে থাকা গ্যাংয়ের গাড়ির ধাক্কায় তার গাড়িটি আবারও সামনে চলে যায়। এতে কংয়ের গাড়িটি 2 মিটার পার হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বোমটি সেখানে ব্লাস্ট হয় এবং সেখানেই তারা সবাই মারা যায়। আর এই দৃশ্যগুলো তারা দূর থেকে 4 জন লক্ষ্য করছিল। পো তখন জ্যাংকে বলে, তোমার কি মনে আছে, আমরা যদি পুলিশকে গায়ে নেকলেসটি না দিতে পারি তাহলে আমরা কিন্তু কোনোভাবেই পুলিশের কাছ থেকে ছাড়া পাবো না, পুলিশ সারা জীবন আমাদেরকে ধাওয়া করবে। তখন সবাইকে অবাক করে দিয়ে গায়া নামের সেই নেকলেসটি সে সবার সামনে প্রদর্শন করে। আর আমরা এই সময়ে ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে এই নেকলেসটি সে কিভাবে নিয়ে এসেছে। সে যখন ব্রিফকেসটি নিয়ে আড়ালে পালিয়েছিল তখন রেড তার সাথেই ছিল। জ্যাং তখন ব্রিফকেসটি খুলে সেখানকার নেকলেসটি সে রেডের কাছে দিয়ে দেয়। তারপরে সেই ব্রিফকেসটি সে আবারও বন্ধ করে দেয়। এরপর কংকে বোকা বানানোর জন্য সে ব্রিফকেসটি তার দিকে ছুঁড়ে ফেলে দেয়। কং তো বোকার মতো কোনো কিছু না বুঝেই সে ব্রিফকেসটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই সে নেকলেসটি তাদের কাছে থেকে যায়। এরপর দেখা যায় তারা রীতিমতো গায়া সে পুলিশের হাতে তুলে দেয়, যার মাধ্যমে তাদের জীবন থেকে সকল প্রকার ক্রিমিনাল রেকর্ড একদম মুছে যায়। এরপর তারা 4 জন মিলে খুব আনন্দে জীবনযাপন করতে থাকে। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন। পাশাপাশি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের বারে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।